আমাদের স্বাধীনতা যুদ্ধটা আসলে পৃথিবীর ইতিহাসে যদি বিচার করি তাহলে সময়ের হিসেবে বেশ ছোট একটা যুদ্ধই ছিল। আর যারা ৭১ নিয়ে ঘাটাঘাটি করে তারা সকলেই তাই খুঁজতে চায় কিভাবে একটা ছোট জাতি যার নিজের কোনো মিলিটারি তো দূরের কথা, বেসিক মিলিটারি ট্রেনিংও ছিল না এই যুদ্ধের আগে, তারা কিভাবে সেই সময়ে পৃথিবীর সর্ববৃহৎ এবং পাকিস্তানের দাবি মতে পৃথিবীর সবথেকে শক্তিশালী মিলিটারিকে মাত্র ৯ মাসেই ধসিয়ে দিয়েছিল। আর এইটার উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে বেশ কিছু ঘটনা চলে আসে। অপারেশন কিলো ফ্লাইট, ট্যাঙ্ক ব্যাটেল অফ শিরোমণি, অপারেশন নাট ক্র্যাক, অপারেশন হট প্যান্টস আর ব্যাটেল অফ বেলুনিয়া এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা অপারেশন নিয়ে আমার এই চ্যানেলেই বেশ কয়েকটা ভিডিও আছে। আজকের ভিডিওটা আমরা করব ব্যাটেল অফ বেলুনিয়া নিয়ে। এই ব্যাটেলটাকে ধরা হয় মুক্তিযুদ্ধের প্রথম লড়াই, যেখানে পাকিস্তানি আর্মি সারেন্ডার করেছিল। নভেম্বরের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত ফেনীর পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া নিয়ে চলা এই সম্মুখ সমরে আমাদের মুক্তিবাহিনীর যেই মানুষগুলো নিজেদের জীবন দিয়ে লড়াই করেছিল, আজকের ভিডিওটা তাদের গল্প নিয়েই। ব্যাটেল অফ বেলুনিয়ায় বাংলাদেশের মুক্তিবাহিনীর ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কাজ করেছিল, যাদের ডাকনাম ছিল দুর্ধর্ষ ১০। ১৯৭১-এর ১০ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই এই দুর্ধর্ষ ১০-এর সদস্যরা ভারতের রাজনগরে প্রশিক্ষণ ক্যাম্পে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এই সময়েই ৪র্থ, ৯ম আর ১০ম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কে ফোর্স গঠন করা হয়। এর আগেও ১৯৭১ সালের মে মাসের মধ্যে মুক্তিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের যে কোনো একটা অঞ্চল পুরোপুরি শত্রুমুক্ত করতে পারাটা খুবই দরকার। এতে করে জনগণ মনে আশা পাবে, আরও উজ্জীবিত হবে। এই চিন্তা থেকে অ্যানালাইসিস করা শুরু হয় কোন জায়গাটা স্বাধীন করা আসলে আমাদের সামর্থ্য এবং ভৌগোলিক অবস্থানের বিচারে সুবিধাজনক হবে। আর সেখানেই বুঝতে পারছেন এই বেলুনিয়ার নাম উঠে আসে। বেলুনিয়া মোট ৩ দিক থেকে ভারত দিয়ে ঘেরা এবং এখানে মুক্তিবাহিনীর একটা শক্ত পজিশনই স্বাধীন করার জন্য যথেষ্ট হতেও পারে। পাশাপাশি বেলুনিয়া দখল করতে পারলে তা ফেনী আর চট্টগ্রাম দুই দিকেই মুক্তিবাহিনীর মিশন চালানোর জন্য সুবিধা তৈরি করত। আর এই চিন্তা থেকেই শুরু হয় এরপর যুদ্ধের প্রস্তুতি নেওয়া। মুক্তিবাহিনী বেলুনিয়া লক্ষ্য করে নিজেদের ফরমেশন সাজাতে থাকে, তবে পাকিস্তানের ফোর্সের কাছেও সেই খবর খুবই দ্রুতই চলে যায়। ২১ জুন সন্ধ্যায় পাকিস্তান আর্মির ৩টা হেলিকপ্টার হেলিবর্ন ট্রুপস নামিয়ে অনেক উঁচু দিয়ে উড়ে যায়। আনুমানিক রাত ৮টা থেকে পাকিস্তানি আর্মি আক্রমণ চালায় আর রাত ৯টার দিকে মুক্তিবাহিনী পিছু হটতে বাধ্য হয়, কারণ সেই সময়ের মধ্যে অন্য কোম্পানিগুলো হেভি ফায়ারের সম্মুখীন হয়েছিল। এদিকে খবর আসে যে পাকিস্তান আর্মি ট্যাঙ্ক, আর্টিলারি সহ বিশাল এক রণবহন নিয়ে এগোনোর প্রস্তুতি নিচ্ছে। এই সব কিছুই বিবেচনা করে সেই সময়ের জন্য পিছু হটাটাই ছিল সবথেকে পারফেক্ট ডিসিশন। লেফটেন্যান্ট শহীদুলের নেতৃত্বাধীন একটা প্লাটুন বাদ দিয়ে বাকি সবগুলো প্লাটুন সূর্যের আলো ফুটে ওঠার আগেই নিরাপদে পিছু হটতে সমর্থ হয়। তবে এই পিছু হটার সময়টাতেও জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ চলতে থাকে এবং সেখানে আমাদের মুক্তিবাহিনী ভালোই সাকসেস পায়। বেলুনিয়ায় এই প্রথম যুদ্ধে পাকিস্তান আর্মির প্রায় ১.৫ শতাধিক সৈন্য মারা যায়। তবে মুক্তিবাহিনীর লসের জায়গা ছিল এই ফিরে আসার সময়ে আমাদের প্রচুর গোলাবারুদ আশেপাশের পুকুর আর ডোবায় ফেলে আসতে হয়েছিল, আর তার সাথে বেশ কিছু জানমালের ক্ষতি তো ছিলই। কিন্তু সবকিছু মিলিয়েই এই ফার্স্ট ব্যাটেল অফ বেলুনিয়া আমাদের মুক্তিযুদ্ধে তেমন খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। পাকিস্তান আর্মির 15 বেলুচ রেজিমেন্ট আর ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সের সৈন্যরাই বেলুনিয়া কন্ট্রোল করতে থাকে। এরপরেও তার পরের ৩ মাস বেলুনিয়া পাকিস্তানিদের হাতেই থাকে। ১ এবং ২ নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর সদস্যরা মাঝে মাঝে এলাকায় ঢুকে টুকটাক গেরিলা মিশন চালালেও বেলুনিয়ার মেইন কন্ট্রোল থাকে পাকিস্তানের হাতেই। আর এরপর আসে অক্টোবর মাস। কে ফোর্স গঠন করা হয়। মেজর জাফর ইমামকে ১০ম ইস্ট বেঙ্গলের অধিনায়ক বানানো হলো। আর এখানেই বেলুনিয়া যুদ্ধের মোড় ঘুরতে থাকে। মেজর জাফর ইমাম তার বেঙ্গল রেজিমেন্টকে মোট 4টা ভাগে ভাগ করেন: এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি আর ডি। এদের দায়িত্ববান যথাক্রমে লেফটেন্যান্ট ইমামুজ্জামান, লেফটেন্যান্ট মিজানুর রহমান, লেফটেন্যান্ট দিদার আতোয়ার হোসেন এবং ক্যাপ্টেন মোখলেসুর রহমান। সীমান্তের রাজনগরে বেস ক্যাম্প বসিয়ে বেলুনিয়াকে 4 দিক থেকে ঘিরে নেয় মুক্তিবাহিনীর এই কোম্পানিগুলো। আর এইদিকে ছিল পাকিস্তান আর্মির 15 বেলুচ রেজিমেন্ট, যেটা একটা ইনফ্যান্ট্রি ইউনিট ছিল, আর তাদের সাথে যোগ দেয়
ইপিসিএএফ ব্যাটালিয়ন আর পশ্চিম পাকিস্তান পুলিশ এবং রাজাকারেরা। বেলুনিয়া, পরশুরাম, চন্দনা, সালদাবাজার, পূর্বে আমজাদ হাট নিয়ে 15 বেলুচ রেজিমেন্ট অবস্থান নেয়। তাদের মেইন বেস অফ অপারেশন ছিল ফেনী জেলাতে। আর ইপিসিএএফ এর একটা কোম্পানি পজিশন নেয় ঘুটুমায়। 27 অক্টোবর মেজর জাফর ইমাম 36 জনের একটা পর্যবেক্ষক দল নিয়ে বের হন। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন কায়দায় চেকপোস্ট এড়িয়ে এলাকায় ঢুকে পুরো জায়গাটারই একরকম ম্যাপিং করে নিয়ে চলে আসেন। অর্থাৎ সবকিছু এখন পর্যন্ত বেশ প্ল্যান মাফিকই যাচ্ছিল। কিন্তু ফিরে আসার সময় সুবেদার জব্বার, যিনি 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নায়েব সুবেদার ছিলেন, তিনি একটা অ্যান্টি পার্সোনাল মাইনের ওপর পা দিয়ে দেন। সাথে সাথে সেখানে গোলাগুলি শুরু হয়। তবুও গোলাগুলির মধ্য দিয়ে অলৌকিকভাবে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে আমাদের মুক্তিবাহিনীরা। তবে পাকিস্তান ফোর্স বেশ অ্যালার্টে চলে যায় এই ঘটনাটা ঘটার পর। 2 নভেম্বরকে ঠিক করা হয় আক্রমণের দিন হিসেবে। ব্যাটালিয়ন শুরুতে রাজনগরে একত্রিত হয়। 2 নভেম্বর সূর্য ডুবে আসতে থাকলে মুক্তিবাহিনী আস্তে আস্তে বর্ডার ক্রস করতে থাকে। বি কোম্পানির লেফটেন্যান্ট মিজান সবার আগে, আর তাকে অনুসরণ করে বাকিরাও চন্দনা এবং সালদার বাজারের মধ্যে দিয়ে ঢুকে মুহুরী নদী পার করে সালদার দিকে এগুতে থাকেন। এই সময়টা এবার চলছিল প্রচণ্ড বৃষ্টি। এইটার সুযোগ নিয়ে রেশন, গোলাবারুদ আর খনন যন্ত্রপাতি নিয়ে বাকি সদস্যরা এগোতে থাকে। এর মধ্যে ক্যাপ্টেন মাহফুজ তার কোম্পানি নিয়ে ঘুটুমার মধ্যে দিয়ে সালিয়ায় 10ম ইস্ট বেঙ্গল বি কোম্পানির ফ্রন্ট টিমের সাথে যোগ দেন। যে কারণে রাত 12টার মধ্যে চন্দনা, সালিয়া আর ঘুটুমা লাইন বরাবর বেলুনিয়াকে একদম কাট করে দেয়া যায়। আর এইবার শুরু হয় পজিশন নেওয়ার কাজ। বি আর সি কোম্পানির পজিশনের মাঝামাঝি ব্যাটালিয়ন কমান্ড পোস্ট বসানো হয়। ইমামুজ্জামান একটা কোম্পানি নিয়ে মুহুরী নদীর পূর্বে ধানিকুন্দা এলাকায় পজিশন নেন। তার এই কোম্পানির মেইন কাজ ছিল ফ্ল্যাঙ্ক প্রোটেকশন আর দক্ষিণ দিকে শত্রুর সাথে বিভিন্ন রকমের গেরিলা ট্যাকটিক্স বা স্যাবোটাজের কাজ করা। 3 নভেম্বর সকালের মধ্যেই ব্যাটালিয়নের সকলেই পাকিস্তান আর্মির ডিফেন্স ভেঙে ভেতরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ফেলে। আর সকাল 6:30টার দিকে একজন পাকিস্তানি অফিসার 5 জন জওয়ানকে নিয়ে উত্তর দিক থেকে সালিয়ার দিকে রেল ট্রলিতে করে যাওয়ার সময় পরশুরামের কাছে বি কোম্পানির হাবিলদার ইয়ার আহমেদের এলএমজির ফায়ারিংয়ের সামনে পড়ে যায়। তার সাথে আশেপাশের স্টেইন গান সোলজাররাও ফায়ার করা শুরু করে। ট্রলিতে থাকা পাকিস্তানি সৈন্যরা জায়গায় মারা যায়। আশেপাশে আর কোনো সৈন্য নেই ভেবে ইয়ার আহমেদ এগোতে থাকেন ট্রলিতে পড়ে থাকা অস্ত্রগুলো কালেক্ট করার জন্য। কিন্তু উত্তর আর দক্ষিণ দিক থেকে পাকিস্তানি সৈন্য তাকে দেখে ফেলে আর গুলি চালায়। হাবিলদার ইয়ার সেখানেই শহীদ হন। এরপর পাকিস্তানি সৈন্যরা খবর পেয়ে সালিয়ার দক্ষিণ দিক থেকে 10th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর গুলিবর্ষণ করতে থাকে। সারাদিন দুই পক্ষের গোলাগুলি চলতেই থাকে। কিন্তু এই সময় পার হওয়াটা মুক্তিবাহিনীর কাজে এসেছিল। তারা আরও শক্তভাবে নিজেদের ফোর্টিফাই করতে থাকে। আর এটাই আসলে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচায় তার পরের দিন। কারণ পরদিন 4 নভেম্বর আকাশে দেখতে পাওয়া যায় পাকিস্তানের 4টা F-86 ফাইটার জেট। যদি আগের দিন প্রপারভাবে পরীক্ষা খনন না করা হতো তাহলে এই ফাইটার জেটের ভয়ঙ্কর গোলাবর্ষণে মুক্তিবাহিনী একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত। তবে এই যুদ্ধ বিমানগুলো যদি টানা আক্রমণ করেই যেত তাহলে হয়তো আমাদের পরীক্ষাগুলো প্রোটেকশন দিতে পারতো না। এই কারণেই এক সুবেদার তার মেশিন গান দিয়ে টানা গুলি চালাতে থাকেন। তিনি শহীদ হলেও তার গুলিতে বিমানগুলো বেশ ভালোভাবেই ড্যামেজ হয় এবং এলাকা ছাড়তে বাধ্য হয়। রাতে 3টা যুদ্ধ বিমান আবারও হামলা চালায়, কিন্তু এবারও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি তারা। এইদিকে এই কোম্পানির 30 জনের একটা দল নিয়ে ধানিয়াকুন্দার দক্ষিণে সালদাবাজারের পাক আর্মির অবস্থান পর্যবেক্ষণের জন্য গিয়ে অ্যাম্বুশের শিকার হয়। টহল দলের নায়েক তৌহিদ তার সঙ্গীদের বাঁচানোর জন্য জানের ঝুঁকি নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে ফায়ার করা শুরু করেন। তার সাথে নায়েক আজিজ এবং টহল দলের অন্যান্য সৈনিকেরাও পাল্টা গুলি শুরু করলে পাক বাহিনী পিছু হটে। অ্যাম্বুশের শিকার হওয়া এই গ্রুপটা নিজেরা পালিয়ে না গিয়ে পাল্টা ফায়ার করতে পারে এই জিনিসটা পাকিস্তান বাহিনী তখন চিন্তা করে নাই। তবে এই খণ্ডযুদ্ধে নায়েক তৌহিদ শহীদ হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই খবর আসলে এবার এ কোম্পানির কমান্ডার তার সকল সৈনিক নিয়ে সালদা বাজারের দিকে এগোতে থাকেন। এই কোম্পানির অনবরত মর্টার ফায়ার তাদের ইনফ্যান্ট্রিয়ার আগানোর জন্য কভার দিতে থাকে। পাকিস্তান আর্মি আক্রমণ এক্সপেক্ট করছিল, কিন্তু তারা এও জানতো যে টহল দলকে বেশ ভালোই আঘাত দিয়েছে তারা।
এই কারণে টহল দল ফিরে যাওয়ার আগেই যে মূল আক্রমণ চলে আসবে এইটা তারা ভাবতে পারে নাই। অপ্রস্তুত পাকিস্তান আর্মি সব ফেলে রেখে পালাতে থাকে। সকালের মধ্যেই একটা কোম্পানি সালদা বাজার দখল নিয়ে নেয়। এর মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর 83 মাউন্টেন ব্রিগেড বর্ডারের কাছাকাছি চলে আসে। তারা সিচুয়েশন দেখে মুক্তিবাহিনীকে বেলুনিয়া দখলে হেল্প করবে বলে সেইটা জানায়। ইনিশিয়ালি ধারণা করা হয়েছিল বেলুনিয়ার উত্তরে আটকে পড়া পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করবে, কিন্তু তারা একটু পরপর গুলি চালিয়ে যাচ্ছিল। এইটা দেখে 6 নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হয় যে আক্রমণ চালিয়ে বেলুনিয়াকে সম্পূর্ণরূপে শত্রুমুক্ত করা হবে। ইন্ডিয়ান আর্মির ডগরা রেজিমেন্ট 6 এবং 7 নভেম্বর মধ্যরাতে আক্রমণ করে। তাদের অ্যাটাকের আগে ওই এলাকায় 23 মাউন্টেন ডিভিশন প্রায় 30 মিনিট ধরে সমানে আর্টিলারি ফায়ার করে। এই সময়ে পাকিস্তান আর্মির অনেক পরীক্ষা আর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাকি যা ছিল সেটা ইনফ্যান্ট্রি ডিভিশন রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিতে থাকে। স্কেলেটন ক্রু নিয়ে এইটা ডিফেন্স করা আর সম্ভব না ভেবে পাকিস্তান আর্মি সারেন্ডারের সিদ্ধান্ত নেয়। এই যুদ্ধে পাকিস্তান আর্মির 200 এর বেশি সৈন্যের লাশ পড়ে থাকতে দেখা যায়। 2 জন পাকিস্তানি অফিসার আর 72 জন অন্যান্য পদবীর সৈনিকেরা সারেন্ডার করে, আর প্রচুর পরিমাণের অস্ত্র ও গোলা বারুদ মুক্তিবাহিনীর হাতে আসে। 7 নভেম্বর থেকে বেলুনিয়া ব্রিজের উত্তর প্রান্ত থেকে প্রায় 75 কিলোমিটার এরিয়া শত্রুমুক্ত হয়। অ্যান্ড সেখানে মুক্তিবাহিনী এতটাই শক্ত অবস্থান নেয় যে সালিয়ার দক্ষিণে অবস্থান করা পাক আর্মি আর চেষ্টাও করে নাই এই জায়গা পুনরায় দখল করার। পরশুরাম পুলিশ থানায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, আর বেলুনিয়া হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শত্রুমুক্ত অঞ্চল। সো এই ছিল ভিডিও। অনেকদিন আসলে মুক্তিযুদ্ধের কোনো ব্যাটেল নিয়ে ভিডিও দেওয়া হচ্ছিল না। লাস্ট 1 বছর অলমোস্ট দেওয়া হয় নাই। গত 16 ডিসেম্বর আসলে মিস গিয়েছে। সো মনে হলো এইবার ভিডিওটা দেই ব্যাটেল অফ বেলুনিয়াকে নিয়ে। অবশ্যই আমার আশেপাশে কিছু মানুষের জন্য রিকোয়েস্ট করেছিল ব্যাটেল অফ বেলুনিয়াকে নিয়ে ভিডিও বানানো যায় কিনা সেটার। তারপর থেকেই রিসার্চ শুরু করি গত ডিসেম্বরে বলতে পারেন। অ্যান্ড ফাইনালি এই যে ভিডিও। সো আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং ফিউচারে আর কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে করে যেতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।